নেক্সট যেটা মডিউল স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালে নেক্সট যে মডিউল বেরোবে নেক্সট যে চ্যাপ্টার সেটা হচ্ছে সিম্পল স্ট্রেস স্ট্রেন। সিম্পল स्ट्रेस है स्ट्रेन। তো সিম্পল স্ট্রেস স্ট্রেন করার আগে প্রথমে আমরা স্টেপ বাই স্টেপ স্টার্ট করব। ফার্স্ট আমরা যেটা জানবো যে হোয়াট ইউ মিন বাই স্ট্রেস। স্ট্রেস তো স্ট্রেস কি? স্ট্রেসের ফর্মাল ডেফিনেশনটা হচ্ছে যে এক্সটার্নাল লোড অ্যাপ্লিকেশন করে একটা অবজেক্ট আছে, এর উপর আমরা এক্সটার্নাল লোড লাগাচ্ছি এরকম। ফর এক্সাম্পল দ্যাট ইজ এ মাচিস, মোস্ট সিম্পল এক্সাম্পল। তো এটাকে যদি আমরা এরকম দুদিক থেকে টেনসাইল ফোর্স অ্যাপ্লিকেশন করি, এটা কিন্তু হঠাৎ করে ইলংগেট হয় না, হঠাৎ করে এটা দৈর্ঘ্যটা বৃদ্ধি হয় না। এটা কী করে, এটাকে এই যে ইলংগেশনটা এটাকে বা ডিফরমেশনটা এটাকে রেজিস্ট্যান্স করে, বাধা দেয়, রাইট? তো এই যে বাধা দেওয়ার প্রবণতাটা এটাকে বলা হয়, এর দ্বারা এই জিনিসটাকে বলা অ্যাকচুয়ালি স্ট্রেস। স্ট্রেসের ডেফিনেশন হচ্ছে স্ট্রেস ইজ দ্য রেজিস্ট্যান্স অফার্ড বাই দ্য বডি টু ডিফরমেশন। স্ট্রেস is the resistance offered by the body to deformation. ওকে, তো ইন্টারনাল মেকানিজম যদি জানার ইচ্ছা হয় তো একটা জিনিস দেখা যাক যে যদি আমি যে কোনো একটা সলিড, উই আর টকিং অ্যাবাউট সলিড মেকানিক্স, যদি আমরা একটা সলিডের ইন্টারনাল স্ট্রাকচার, বাই ইন্টারনাল স্ট্রাকচার আই মিন ইন্টারমলিকুলার স্ট্রাকচার দেখি, তো দেখা যাবে যে মলিকিউলগুলো বা অ্যাটমগুলো পরস্পরের সঙ্গে আয়নিক বন্ড বা ভ্যালেন্স বন্ডে এভাবে স্প্রিংয়ের মতো করে অ্যাটাচ থাকে, রাইট? এরকম থাকে, এটা আমরা নর্মালি জানি কমন সেন্স থেকে। তো এবারে যখন আমরা এক্সটার্নাল লোড অ্যাপ্লিকেশান করছি, থিঙ্ক অ্যাবাউট দ্য স্প্রিং বা থিঙ্ক অ্যাবাউট দ্য ইন্টারনাল স্ট্রাকচার, তখন কি হয় যে যখন আমরা এটাকে এক্সটার্নাল লোডটা অ্যাপ্লিকেশান করছি তখন এই মলিকিউলগুলো, আমরা জানি যে সলিডের মধ্যে মলিকিউলগুলো একটা স্টেবল অবস্থায় থাকে। তো অবশ্যই যখন আমরা এটাকে এক্সটার্নাল লোড অ্যাপ্লিকেশান করছি তখন এই মলিকিউলগুলো তার নিজের স্টেবল অবস্থা, স্টেবিলিটি যে পজিশানটা সেটা ধরে রাখার চেষ্টা করবে। এর ফলে কী হবে, এই কারণের জন্য অ্যাকচুয়ালি কি এই সলিডটাকে ইলংগেট হতে বাধা দিচ্ছে। এই যে বাধা যে দিচ্ছে, এই যে বাধা দেওয়ার যে প্রবণতা, দ্যাট ইজ ডিফাইন্ড বাই দ্য স্ট্রেস। তো নর্মালি এটা অ্যাকচুয়ালি ফিজিক্সের জিনিস। এবার আমরা টেকনিক্যালি কীভাবে জানবো জিনিসটাকে, টেকনিক্যালি ডিপ্লোমা লেভেলে জাস্ট সিম্পলভাবে জানবো যে ধরো একটা অবজেক্ট, তাকে আমরা দুদিকে পি দিচ্ছি, পি পরিমাণ লোড দিচ্ছি পি। তো যদি আমরা কি করি, এবং এটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে আছে, স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে আছে, মানে এটা সুস্থির অবস্থায় আছে। তাহলে আমরা যদি একটা ইমাজিনারি কাট করি এরকম, কিন্তু রিয়েল কাট নেই, ইমাজিনারি কাট যদি এরকম করি, জাস্ট একটা এই পোর্শনটা, এই যে এই অ্যাড্রেস পোর্শন, তাহলে যেহেতু এখানে পি আছে, জাস্ট আমরা এই পোর্শনটার কথা ভাবছি, এইটুকু পোর্শন, যেহেতু এই দিকে পি ফোর্স কাজ করছে, তো বাই নিউটনস থার্ড ল আমরা জানি যে ইন্টারনাল যে রেজিস্ট্যান্স ফোর্স ডেভেলপ হবে দ্যাট ইজ অলসো বি পি। নিউটনস থার্ড ল, দ্যাট সিম্পল এক্সপ্লেনেশন। ওকে, এইবারে ধরো এই জিনিসটা, তো এই জিনিসটা এভাবে অ্যাপ্লিকেশান করা আছে। তো ফোর্স যখন অ্যাপ্লিকেশান হয় একটা নিশ্চয়ই অবভিয়াসলি একটা কী হবে, একটা এরিয়ার উপর অ্যাপ্লিকেশান হবে। তাহলে স্ট্রেস ইজ ডিফাইন্ড বাই ইন্টারনাল রেজিস্ট্যান্স ফোর্স, বাই এরিয়া।
দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। স্ট্রেস ইজ ইন্টারনাল রেজিস্ট্যান্স। এখানে একটা কোয়েশ্চেন হয় যে স্ট্রেস আর প্রেশারের মধ্যে ডিফারেন্স কী। আমরা দেখলাম স্ট্রেস কি, যে যখন আমরা একটা বডিতে এক্সটার্নাল লোড অ্যাপ্লিকেশন করি তখন ওই অবজেক্টটা বাই নেচার কি করে, এটাকে এই ডিফরমেশনটা বাধা দেওয়ার চেষ্টা করে, এবং এই বাধা দেওয়ার চেষ্টার ফলে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স ফোর্স ডেভেলপ হয়, সেটা আমরা স্ট্রেসের দ্বারা ডিফাইন করি। কিন্তু প্রেশার কি, প্রেশার হচ্ছে একটা একটা যে কোনো একটা সারফেস আছে, সারফেসের উপর প্রেশার কি, প্রেশার হচ্ছে ফোর্স বাই এরিয়া, এক্সটার্নাল ফোর্স বাই এরিয়া। প্রেশারের ফর্মুলা, প্রেশার কি, প্রেশার হচ্ছে এক্সটার্নাল ফোর্স বাই এরিয়া, রাইট। তাহলে প্রেশার হচ্ছে কি, প্রেশার হচ্ছে যে বাহ্যিক একটা বল প্রয়োগ করলাম, এরকম ধরো এই একটা এরিয়া আছে, এরকম একটা এরিয়া আছে, এর উপর আমি একটা নির্দিষ্ট ফোর্স অ্যাপ্লিকেশন করছি, রাইট, এভাবে একটা ফোর্স অ্যাপ্লিকেশন করছি। তাহলে কি প্রেশারটা আমরা কীভাবে ডিফাইন করি, ফোর্স বাই এরিয়া। ওকে, এবারে কোয়েশ্চেন আসতে পারে যে তাহলে এটা অবভিয়াস যে মান মানে প্রেশার হচ্ছে হয় পি বাই এ, প্রেশার হচ্ছে হয় পি বাই এ, আর স্ট্রেসও হয় পি বাই এ। কারণ যে ইন্টারনাল ফোর্স ইকুয়ালস টু ইন্টারনাল রেজিস্ট্যান্স ইকুয়ালস টু এক্সটার্নাল ফোর্স, তাই অ্যাকচুয়ালি কী হয়, এই জিনিসটা দুটোর ভ্যালুটা অলমোস্ট ইকুয়াল হয়। ওকে, আরেকটা মেন ডিফারেন্স কি প্রেশার আর স্ট্রেসের মধ্যে, প্রেশার হচ্ছে স্কেলার ইউনিট, স্ট্রেস হচ্ছে অ্যাকচুয়ালি টেনসার, নট ভেক্টর, দিস ইজ টেনসার। প্রেশার হচ্ছে স্কেলার আর স্ট্রেস হচ্ছে টেনসার। ওকে, অলরাইট। এরপর স্ট্রেস, এবার হচ্ছে টাইপস অফ স্ট্রেস, টাইপস অফ স্ট্রেস, এইখান থেকে অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে জিনিস। তো যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমাদের ইঞ্জিনিয়ারিং ফিল্ড, তাহলে কিন্তু আমাদের অত ডেপথে যাওয়ার দরকার নেই। আলটিমেটলি জিনিসটা কীভাবে কাজ করে, কীভাবে ফাংশন করে, সে আইডিয়াটুকু রাখলে আমাদের কাজ চলে যাবে, যে জিনিসটা ফাংশনালিটা কীভাবে হয়, কীভাবে ফাংশনটা করছে। ওকে, তো আমাদের আইডিয়া রাখতে হবে স্ট্রেস কি, যে যখন যেখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স ডেভেলপ হবে, যেখানে ইন্টারনাল অভ্যন্তরীণ বাধা পাবে, সেখানে স্ট্রেস ডেভেলপ হবে। অলরাইট, তো টাইপস অফ স্ট্রেস হচ্ছে, ফার্স্ট টাইপ যেটা, সেটা হচ্ছে নর্মাল স্ট্রেস। নর্মাল স্ট্রেস, নর্মাল স্ট্রেস, নর্মাল স্ট্রেস কি, লেট দ্য গিভ দ্য এক্সাম্পল। ধরো এটা একটা বার, একটা বার আছে, এর উপর আমরা লোড লাগাচ্ছি পি লোড, এটা হচ্ছে পি লোড। ওকে, এইদিকে বারটা লেটস, এটা অ্যাকচুয়ালি বারে কী হয়, এটা ফ্রন্ট ভিউ হয়, এভাবে যদি থাকে এই জিনিসটা ফ্রন্ট ভিউ হচ্ছে, ফ্রন্ট ভিউতে এভাবে দেখাচ্ছে। তো আমরা এদিকে লোডটা লাগাচ্ছি, দুদিকে এভাবে লোড লাগানো আছে এভাবে, ফর এক্সাম্পল সিরিজ, দুদিকে লোডটা লাগানো আছে এরকম করে পিপি। আচ্ছা, তো যখন এই যে লোডটা যে অ্যাপ্লিকেশান করছি, এই অ্যাপ্লিকেশান লোডটা যদি এরিয়ার সঙ্গে পারপেন্ডিকুলার হয়, অলরাইট, দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট, যে অ্যাপ্লাইড যে লোডটা সেটা যদি এরিয়ার সঙ্গে, যে ক্রস সেকশনের এরিয়ার সঙ্গে যদি পারপেন্ডিকুলার হয়, তখন তাকে আমরা বলে থাকি নর্মাল স্ট্রেস। তখন যে স্ট্রেসটা উৎপন্ন হয় নর্মাল স্ট্রেস, আর তাকে আমরা ইন্ডিকেট করে থাকি সিগমা চিহ্ন দ্বারা। ওকে, তো সিগমা ইকুয়ালস টু কী হয়, পি বাই এ। ওকে, দ্যাটস ইম্পর্টেন্ট, সিগমা ইকুয়ালস টু পি বাই এ। ইউনিট কি, পির ইউনিট হচ্ছে নিউটন, লোড ফোর্স অ্যাকচুয়ালি নিউটন, এটা এরিয়া হচ্ছে মিটার স্কোয়ার, বা এটাকে আমরা বলে থাকি পাস্কাল। ওকে, এখানে কতগুলো জিনিস বলে দিচ্ছি, এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। তো আমরা অনেক সময় আমরা আমাদের ইউজের জন্য মেগা পাস্কাল ইউজ করি। 1 মেগা পাস্কাল ইকুয়ালস টু 10⁶ পাস্কাল or 1 Newton per millimeter square. That's very important. Pascal, you know this Pascal. সমস্যা নেই। তাহলে কি হলো, যে এরিয়া
অ্যাপ্লাইড যে লোডটা হবে, অ্যাপ্লাইড যে লোডটা সেটা যদি এরিয়ার সঙ্গে পারপেন্ডিকুলার হয়, এরিয়ার সঙ্গে নর্মালভাবে কাজ করে, এরিয়ার সঙ্গে নর্মালভাবে কাজ করে, এরিয়ার সঙ্গে লম্বভাবে কাজ করে, তখন যে স্ট্রেসটা ডেভেলপ হবে তখন তাকে বলা হয় নর্মাল স্ট্রেস। এবার নর্মাল স্ট্রেস দু টাইপের, একটা হচ্ছে টেনসাইল আর সেকেন্ড হচ্ছে কম্প্রেসিভ। ওকে, টেনসাইল কীরকম? অ্যাজ সিম্পল, টেনসাইল হচ্ছে টান, কম্প্রেসিভ হচ্ছে পুশ, মানে দিস। টেনসাইল কী হচ্ছে? টেনসাইল হচ্ছে এভাবে, যদি লেন্থটা বাড়ানোর চেষ্টা করলে সেটা হচ্ছে টেনসাইল, আর লেন্থটা কমানোর চেষ্টা করলে সেটা কম্প্রেসিভ। এইবারে বাই ডিফল্ট আমরা একটা সাইন কনভেনশন ধরবো যে টেনসাইল যেখানে যেখানে থাকবে তাকে আমরা ধরবো প্লাস, আর কম্প্রেসিভকে আমরা ধরবো সাইনটা হচ্ছে মাইনাস। ওকে, নর্মাল স্ট্রেস। নেক্সট যেটা, সেটা হচ্ছে শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেস, ধরো এটা হচ্ছে একটা সারফেস আছে, এই সারফেসে যদি আমরা এভাবে লোড অ্যাপ্লিকেশন করি, সি দ্য ফ্লাকচুয়েশন অফ দিস। এই যে সারফেস আছে, সারফেসের সঙ্গে আমরা কী করছি, এইভাবে লোড অ্যাপ্লিকেশন করছি, এভাবে লোড অ্যাপ্লিকেশন করছি। ওকে, তাহলে এটা কি অ্যাকচুয়ালি করছে? অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার ডিফরমেশন করছে, তাই না? অ্যাঙ্গুলার ডিফরমেশন হচ্ছে, শিয়ার অফ করার চেষ্টা করছে জিনিসটাকে। মানে অ্যাপ্লাইড লোডটা, আচ্ছা শিয়ার স্ট্রেসকে আমরা ডিনোট করি টাও দ্বারা, দিস ইন্ডিকেটস দ্য টাও। আর শিয়ার স্ট্রেস কখন? যে অ্যাপ্লাইড যে লোডটা যদি প্যারালাল টু দ্য এরিয়া হয়, অর প্যারালালকে আমরা বলি অ্যালং দ্য এরিয়া। এই যে এরিয়া আছে, এরিয়ার সঙ্গে অ্যালং দ্য এরিয়া, রাইট? সিরিজ অ্যালং দ্য এরিয়ার সঙ্গে অ্যালং দ্য এরিয়া হচ্ছে, তখন তাকে বলা হয় শিয়ার স্ট্রেস। তো ডেফিনেশন একই, টাও ইকুয়ালস টু দ্যাট ইজ অলসো পি বাই এ, কারণ স্ট্রেস ইজ ডিফাইন্ড বাই পি বাই এ, লোড বাই এরিয়া, ইটস অলসো নিউটন পার মিটার স্কোয়ার আর পাস্কাল। ওকে, মানে এই টোটাল এরিয়াটা আর যেটা যে লোডটা হচ্ছে তাকে ডিভাইড করলে আসবে শিয়ার স্ট্রেস। আচ্ছা, তো এখানে সাইন কনভেনশন কি, যে কাউন্টার ক্লক ওয়াইজ শিয়ার স্ট্রেসকে আমরা ধরবো প্লাস, আর ক্লক ওয়াইজ শিয়ার স্ট্রেসকে আমরা ধরবো মাইনাস, বা ভাইস ভার্সা, নো প্রবলেম। দিস ইজ সাইন কনভেনশন, এটা অ্যাকচুয়ালি বুক টু বুক ভ্যারি করে। ওকে, এছাড়াও এখন আমরা যেটা ডিসকাস করবো না, বাট ইনফরমেশান আমাদের জানা দরকার আছে, এটা আমরা ডিসকাস করবো পরে, আস্তে আস্তে পরে ডিসকাস করবো, যে এছাড়াও যে ডিফারেন্ট কারণে স্ট্রেস ডেভেলপ হতে পারে। এটা দুই গেল। থার্ড যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বেন্ডিং স্ট্রেস। বেন্ডিং স্ট্রেস ফর্মুলা এখানে আসবো না, কারণ এটা একটা অন্য একটা চ্যাপ্টার, আমরা পুরোটা কভার আপ করবো, এখানে নেই। জাস্ট জানবো যে বেন্ডিং স্ট্রেস কী হচ্ছে। যে এটা ক্যান্টিলিভার বিম যদি আমি ধরি, ক্যান্টিলিভার বিম ইউ মাস্ট নো দিস ক্যান্টিলিভার বিম, যে ওয়ান এন্ড ফিক্সড, ওয়ান এন্ড ফ্রি, রাইট? আর আশা করি জানা আছে যে একটা ফিক্সড সাপোর্টের কী কী জিনিস থাকে, বলে নিই একবার তাও। একটা ফিক্সড সাপোর্টে কী কী থাকে? একটা থাকে আর এক্স, একটা থাকে আর ওয়াই, একটা থাকে মোমেন্ট, তাই না? এভাবে আমরা ফিক্সড সাপোর্ট ডেজিনেট করি, বা না জানা থাকলে এগুলো আসবে পরে যখন বিমস করাবো। ওকে, বেন্ডিং স্ট্রেস কীভাবে ডেভেলপ হয়? যে যখন যে অ্যাপ্লাইড লোডটা পারপেন্ডিকুলার হয় টু দ্য অ্যাক্সিস অফ দ্য শ্যাফট, টু দ্য অ্যাক্সিস। সি এরকম যদি দিস এ ক্যান্টিলিভার বিম, এখানে যদি আমরা লোডটা লাগাচ্ছি, এভাবে যদি লোডটা লাগাই, তাহলে কী হচ্ছে, যে অ্যাপ্লাইড লোডটা অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে, ওকে, এটা জাস্ট জানতে হবে, সিগমা বি। ফোর্থ, বেন্ডিং স্ট্রেস। নেক্সট হচ্ছে কি, টুইস্টিং অর টর্সনাল স্ট্রেস। তো টর্সনাল স্ট্রেস কি? ধরো যে আছে, যে এইদিকে আমরা রোটেশন করি, মানে এরকম এই জিনিসটা এরকম আছে, একটা শ্যাফট আছে, শ্যাফটটা যদি আমরা এদিকে টুইস্ট করি, মানে জিনিসটাকে বাঁকাই এরকম, এভাবে যদি টুইস্ট করা হয়, এই অ্যাংটা ধরো ফিক্সড আছে, এটাকে আমরা কী করছি, এই জায়গাটা টর্ক অ্যাপ্লিকেশন করছি, এভাবে রোটেট দিয়ে টর্ক অ্যাপ্লিকেশন করা হচ্ছে। তো এই যে দ্যাটস টর্ক ইজ টাও, তখন এই জায়গাটা স্ট্রেস হবে, বা এই জায়গাটা রেজিস্ট্যান্স সৃষ্টি হবে অবশ্যই, কারণ এটা তো নর্মালি ফ্রিলি ঘুরতে দেবে না, নর্মালি মুভ করতে দেবে না। বললাম কি, স্ট্রেস অলওয়েজ রিমেম্বার, স্ট্রেস হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, যেখানে বাধা পড়া পাবে সেখানে স্ট্রেস ডেভেলপ হবে। ওকে, আচ্ছা, আর ফিফথ হচ্ছে বিয়ারিং স্ট্রেস।
বিয়ারিং স্ট্রেস। বিয়ারিং স্ট্রেস কি একটা অবজেক্ট আছে এরকম, তার মধ্যে তার উপর আরেকটা অবজেক্ট রাখা আছে, একটা অবজেক্ট আছে তার উপর আরেকটা অবজেক্ট রাখা আছে, তাহলে এই অবজেক্টের উপরে একটা লোড অ্যাপ্লিকেশন করবে এই সারফেসে, তাকে এরিয়া দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে বিয়ারিং স্ট্রেস। বিয়ারিং স্ট্রেস মানে যে একটা অবজেক্টের উপরে আরেকটা অবজেক্টের যে ওয়েটের জন্য যে স্ট্রেসটা হয়, দ্যাট ইজ নোন এজ দ্য বিয়ারিং স্ট্রেস। ওকে, অলমোস্ট দিস ইজ দ্য 5 টাইপস অফ স্ট্রেস ইন আওয়ার সিলেবাস। All right. Next, we need to know some definition of strain. Strain. স্ট্রেনের বাংলা কি? পীড়ন। পীড়ন না, সরি, বিকৃতি। স্ট্রেসের বাংলা হচ্ছে পীড়ন, স্ট্রেনের বাংলা হচ্ছে বিকৃতি। তো আমরা পরপর দেখাবো, স্ট্রেনের একদম ডেফিনেশন না দিয়ে পরপর আমরা স্টেপ বাই স্টেপ আসবো। ফার্স্টে আমরা জাস্ট বুঝবো যে লংগিটিউডিনাল স্ট্রেন। লংগিটিউডিনাল স্ট্রেন, ধরো এরকম একটা মেটালিক বার আছে, যদি আমরা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ লোড অ্যাপ্লিকেশন করি, আইসে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ লোড যদি আমরা অ্যাপ্লিকেশন করি, তখন কি হবে দেখা যায় যে এই এরকম একটা সিনারিও আসবে। আচ্ছা, কতগুলো জিনিস ধরে নিচ্ছি। ধরো লেন্থটা ছিল L1, এর ডায়ামিটার ছিল D1। লিখতে হবে পরপর যে লেন্থটা ছিল L1, ডায়ামিটার ছিল D1। ধরি লেন্থটা হচ্ছে L2, ডায়ামিটার হচ্ছে D2। স্টিল লোড লেগে আছে কত? P। ওকে, তাহলে এই সিনারিওতে আমরা দেখতে পাচ্ছি কতগুলো জিনিসের লেন্থটা বাড়ছে এবং ভলিউম ডায়ামিটারটা কমছে। বাট ইম্পর্ট্যান্ট থিং কি, যে ডেনসিটি যেহেতু চেঞ্জ হচ্ছে না, আমরা ধরবো ডেনসিটি কনস্ট্যান্ট, তাহলে ভলিউমটা একই থাকবে, এর যা ভলিউম একই থাকবে। অলরাইট, তাহলে এবার বলো যে চেঞ্জ ইন লেন্থ, ইউ মাস্ট নো দিস থিংস বাই ম্যাথামেটিক্স। ডেল্টা এল কত? L2 মাইনাস L1, দ্যাট ইজ বেসিক্যালি চেঞ্জ ইন লেন্থ। চেঞ্জ ইন লেন্থ। ওকে, স্ট্রেন বা লংগিটিউডিনাল স্ট্রেন বেসিক্যালি we define by epsilon L. It's defined as by delta L by L1. This is the definition of the strain. How we define it? The change in length by original by initial length. Original length or initial length. Original length or initial length. Okay, that is longitudinal. By longitudinal we means along the length, along the application of the load, line of action of the load. All right, next, lateral strain. How do you define lateral strain? Lateral strain is basically, see one thing, delta D, change in dia, right? You write this, I am not writing it, you write this. Delta D what? Delta D is change in diameter. What? D2 minus D1. Alright, D2 minus D1. And lateral strain মানে হচ্ছে যে যেদিকে আমরা ফোর্সটা অ্যাপ্লিকেশন করছি তার প্যারালাল। সি, এই যদি আমরা এই যদি ডায়ামিটার ধরি, মানে এইদিকে টানছি, লেন্থটা বাড়ছে, ডায়ামিটার কমছে, তার মানে এই যে অ্যাপ্লিকেশন অফ দ্য লোডটা যেদিকে আসছে তার সঙ্গে যে সারফেসটা সেটা পারপেন্ডিকুলার, ওই সারফেসটাকে বলা হয়, জন্য ল্যাটারাল বলা হয়। মানে লেন্থের সঙ্গে যে ডায়ামিটারটা, দেখো না যে এইভাবে যদি আমরা লোডটা অ্যাপ্লিকেশন করি এদিকে, তাহলে যে ডায়ামিটারটা অ্যাকচুয়ালি কী হবে, ডায়ামিটারটা এই লোডের সঙ্গে, ডায়ামিটারের যে সারফেসটা সেটা এই লোডের সঙ্গে কী আছে, পারপেন্ডিকুলার আছে। অলরাইট, তাহলে ল্যাটারাল উই মিনস দ্য ডায়ামিটার। তাহলে ল্যাটারাল স্ট্রেন যেটা আমরা বেসিক্যালি লিখে থাকি এপসাইলন ডি, বেসিক্যালি ইজ ডিফাইন্ড অ্যাজ ডেল্টা ডি বাই D1.
চেঞ্জ ইন ডায়া বাই অরিজিনাল ডায়া, ইউ রাইট দিস, চেঞ্জ ইন ডায়া বাই অরিজিনাল ডায়া। অলরাইট, এই পরিপ্রেক্ষিতে এখানে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের জানতে হবে যে হাউ ডু ইউ ডিফাইন দ্য পয়জনস রেশিও। Poisson's ratio, new, so Poisson's ratio is defined as minus of del epsilon d by epsilon l. That is how Poisson ratio is defined. Lateral strain, you write it, please write it, lateral strain by longitudinal strain. Okay, এরপরে এখান থেকে এমসিকিউ আসে যে পয়জনের রেশিওর ম্যাক্সিমাম ভ্যালু কত, নিউ ম্যাক্স কত, দ্য অ্যান্সার উইল বি হাফ। ওকে, নেক্সট কোশ্চেন আসে যে থিওরিটিক্যালি পয়জনের ভ্যালু, পয়জন রেশিওর ভ্যালু কত হতে পারে, থিওরিটিক্যাল, আই মিনস থিওরিটিক্যাল, তত্ত্বগতভাবে, রাইট ইট, প্লিজ রাইট ইট, থিওরিটিক্যালি পয়জনের ভ্যালু আসতে পারে -1 to +1। ওকে, আচ্ছা, তারপর তার থার্ড কোয়েশ্চেন আসতে পারে যে ইন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, প্লিজ রাইট দিস, আই এম টেলিং ইউ, প্লিজ রাইট দিস, ইন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন পয়জনের রেশিওর ভ্যালু কত আসতে পারে, যে 0.25, 0.33। These are the important question asked from here, and this is a repetitive question. A lot more time asked here. They asked this. Okay, this is Poisson ratio, the lateral strain by longitudinal strain. All right. Next, we will understand something is shear strain. So shear strain, এই অবজেক্টে প্লিজ লুক অ্যাট দিস, আমরা এই যে সারফেসটা, এই সারফেসটাতে এই যে জাস্ট এই যে হোল যে সারফেসটা আছে, জাস্ট ইমাজিন দিস সারফেস, এই সারফেসটার আমার একটা জাস্ট ফ্রন্ট ভিউ আঁকলাম, এরকম নাম দিচ্ছি এ বি সি ডি। ওকে, দিস ওয়ান এ বি সি ডি। অলরাইট, তো এটাকে যদি আমরা এভাবে একটা শিয়ার স্ট্রেস অ্যাপ্লিকেশন করি, সিরিজ এভাবে শিয়ার স্ট্রেস অ্যাপ্লিকেশন করছি, তার মানে ফ্রন্ট ভিউতে দেখাবো কীরকম শিয়ার স্ট্রেসটা, এদিকে টাও। ওকে, তাহলে এই দেখো দেখতে সুবিধা হবে। তো যদি আমরা এটাকে এভাবে শিয়ার স্ট্রেস অ্যাপ্লিকেশন করি, জিনিসটা কী হচ্ছে, এইভাবে দাঁড়াচ্ছে, তাহলে আলটিমেটলি ডায়াগ্রাম কীরকম দাঁড়াবে, এই জিনিসটা দাঁড়াবে এখানে, মানে এ ড্যাশ বি ড্যাশ। অলরাইট, দাঁড়িয়েছি। So shear strain is defined as this one। এভাবে আমরা ডিফাইন করি, অ্যাকচুয়ালি কোনো ডেফিনেশন নেই, জাস্ট এভাবে ডিফাইন করা হয় যে এ ড্যাশ বাই এডি, এভাবে ডিফাইন করি। তো এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এ ড্যাশ বাই এডি, ইফ ইউ নো দ্য ত্রিকোনোমেট্রি, বেসিক ত্রিকোনোমেট্রি, এই অ্যাঙ্গেলটা যদি আমরা ফাই ধরি, এটা কী হবে, লম্বটা যার উপর লম্ব সেটা ভূমি, বাকিটা অতিভুজ, এবং ট্যান ফাই ইকুয়ালস টু কী হয়, লম্ব বাই ভূমি, তাহলে দিস ইজ ট্যান ফাই। এরপরে যদি ফার্দার একটু ম্যাথামেটিক্স জানা থাকে, ইউ মাস্ট নো যে ফাইয়ের মানটা যদি খুব ক্ষুদ্র হয়, কি হয়, ট্যান ফাই ইকুয়ালস টু ফাই, তাহলে শিয়ার স্ট্রেন ইজ গিভেন বাই দিস ফাই। And the most important thing is phi in radian, that you must remember, phi not in degree, phi in radian, because এই আউটার সাইডের অ্যাঙ্গেলগুলো থাকলে এটাকে আমরা সাধারণত রেডিয়ানে প্রকাশ করে থাকি, ফাই রেডিয়ান। অলরাইট, আচ্ছা, এই প্রসঙ্গে আবার বলছি, যেগুলো বারবার এগুলো নোট করতে হবে, এগুলো প্রত্যেকটা জিনিসকে নোট করতে এবং রিমেম্বার করতে হবে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা জিনিস ডিফাইন করা হয় যে মডিউলাস অফ রিজিডিটি, modulus of
রিজিডিটি। মডুলাস অফ রিজিডিটি আমরা বলে থাকি জি, দ্যাট ইজ বেসিক্যালি শিয়ার স্ট্রেস বাই শিয়ার স্ট্রেন। যে কোনো মডিউলাস, এই প্রসঙ্গে বলে দিই, পরে পরে আসবো, যে কোনো মডিউলাস যেখানে বলা হবে বা কিছু কনস্ট্যান্ট বলা হবে এখানে ম্যাটেরিয়াল সলিড মেকানিক্সে, দ্যাট ইজ অলসো অলওয়েজ স্ট্রেস বাই স্ট্রেন। ওকে, মডুলাস অফ রিজিডিটি ইজ স্ট্রেস বাই স্ট্রেন। তাহলে আবার বলছি, পরপর বলছি, দুটো টার্ম অ্যাকচুয়ালি নতুন জানলাম এখানে। একটা ওয়ান ইজ নিউ, এটা পয়জন রেশিও, ল্যাটারাল স্ট্রেন বাই লংজিটিউডিনাল স্ট্রেন, সিগমা ডি বাই মাইনাস অফ সিগমা ডি বাই সিগমা এল। এটা জানলাম মডুলাস অফ রিজিডিটি জি, শিয়ার স্ট্রেস বাই শিয়ার স্ট্রেনকে আমরা ডিফাইন করি ভাবে মডুলাস অফ রিজিডিটি। অলরাইট, আর কয়েকটা জিনিস এখানে দেখে নিই। ধরো যে কোনো একটা ম্যাটেরিয়াল আছে, ম্যাটেরিয়ালটার ইনিশিয়াল ভলিউম হচ্ছে V1, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। ইয়েস, উই গিভ দ্য ভি এ কাট। কেন? যে ভেলোসিটির সঙ্গে আলাদা করে দেখানোর জন্য এই ভিটাকে আমরা একটা কাট দিই। দিস ইজ দ্য ইনিশিয়াল ভলিউম। আর ভেলোসিটিকে আমরা ক্যাপিটাল শুধু ভি দেবো, আর এটা হচ্ছে ভি ক্যাপিটাল কাট হচ্ছে, দ্যাটস ইনিশিয়াল ভলিউম। ওকে, এরপর আমরা কি করলাম, যে ধরো যে কোনো একটা অবজেক্ট যখন অ্যাটমসফিয়ারে আছে, লেটস থিঙ্ক অ্যাবাউট দিস, যে কোনো একটা অবজেক্ট যখন অ্যাটমসফিয়ারে আছে, তাহলে এর উপর চারদিক থেকে অলরেডি একটা প্রেসার কাজ করছে, তাই না, যেটা আমরা অ্যাটমসফিয়ারিক প্রেসার বলি। তো প্রথমে হচ্ছে এটিএম, অ্যাটমসফিয়ারিক প্রেসার কাজ করছে। এরপরে আমরা কি করলাম, যে একটা এক্সটার্নাল প্রেসার অ্যাপ্লিকেশন করলাম, রাইট। তো এক্সটার্নাল অ্যাপ্লিকেশন করার ফলে দেখা গেল এই ভলিউমটা এরকম হয়ে গেল, এটা হচ্ছে V2, মানে এটা সিঙ্ক করে গেল, ছোটো হয়ে গেল। তো V2 ইজ গিভেন বাই দ্য ফাইনাল ভলিউম, আর P2 দিস ইজ P1 ইনিশিয়াল প্রেসার, আর P2 হচ্ছে ফাইনাল প্রেশার। আবার বলছি, V1 হচ্ছে ইনিশিয়াল ভলিউম, তখন এর উপর যে প্রেশার কাজ করছিল সেটা হচ্ছে P1, V2 হচ্ছে ফাইনাল ভলিউম, তখন যে প্রেশার কাজ করছিল সেটা হচ্ছে P2। তাহলে এখানে একটা কোয়েশ্চেন, যে ডেল্টা ভি চেঞ্জ ইন ভলিউম, প্লিজ রাইট দিস, চেঞ্জ ইন ভলিউম কত হবে? অবভিয়াসলি V2 মাইনাস V1, অলরাইট। আচ্ছা, আর এই চেঞ্জ ইন ভলিউমের জন্য যে প্রেশারটা দায়ী, দ্যাট ইজ ডেল্টা পি, সেটা কত? দ্যাটস নট রাইট দিস ডাইরেক্টলি, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দিস, যে প্রথমে প্রেশার ছিল P1, তারপর প্রেশার হয়ে গেছে P2, ডেল্টা পি অবভিয়াসলি P2 মাইনাস P1, ইউ নো দিস। তাহলে এই ডেল্টা ভি পরিমাণ, বারবার বলছি, জাস্ট রিমাইন্ড দিস, এই ডেল্টা ভি পরিমাণ ভলিউমটাকে চেঞ্জ করার জন্য কতটা প্রেশার লাগলো, দ্যাট ইজ দ্য ডেল্টা পি। কারণ একটা ইনিশিয়াল প্রেশার ছিল P1, ফাইনাল প্রেশার হয়ে গেছে P2, তাহলে এই যে চেঞ্জটা করার জন্য প্রেশার কত লেগেছে, দ্যাট ইজ দ্য ডেল্টা পি চেঞ্জ। ওকে, এখানে এই জিনিসগুলো কেন করা হচ্ছে পরে বোঝা যাবে। তো এইখানে আমরা ডিফাইন করি একটা টার্ম, দ্যাট ইজ দ্য বাল্ক মডিউলাস। Basically defined as the K. Okay, K. Bulk modulus is given as minus delta P by delta V by V1. And this is basically external pressure by the volumetric strain. See, this is known as volumetric strain. Volumetric strain. আর চেঞ্জ ইন ভলিউম বাই ইনিশিয়াল ভলিউম, এখানে এভাবেই তো আমরা ডিফাইন করেছি যে কোনো স্ট্রেনকে। যখন বলে চেঞ্জ ইন লেন্থ বা অরিজিনাল লেন্থ, ইনিশিয়াল লেন্থ কী হয়েছিল, এমনি স্ট্রেন, চেঞ্জ ইন ডায়ামিটার বা অরিজিনাল ডায়ামিটার, ল্যাটারাল স্ট্রেন। এখানে হচ্ছে কি, চেঞ্জ ইন ভলিউম বাই অরিজিনাল ভলিউম, কী হচ্ছে, ভলিউমেট্রিক স্ট্রেন। ওকে, তো ডেল্টা পি বাই মাইনাস অফ ডেল্টা ভি বাই V1, দিস বাল্ক মডুলাস। তো থার্ড জিনিস আমরা জেনে গেলাম বাল্ক মডুলাস। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে হুকস ল। We will next study the Hooke's law. হুকস ল। তো হুকস ল বলেছে, এইখানে প্রসঙ্গটা বলে দিই, 98% অফ দ্য বইতে
কিন্তু তোমরা যে বইগুলো স্টাডি করো সেখানে ভুল লেখা থাকে যে আপ টু ইলাস্টিক লিমিট স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, and that is absolutely wrong. The correct answer is up to elastic limit, not elastic limit, up to proportional limit. Please write this term, up to proportional limit. What is proportional limit? We will come at that point. Up to proportional limit, সমানুপাতিক সীমার মধ্যে stress, basically sigma, is proportional to epsilon L. এই প্রসঙ্গে বলে রাখি, ফর ফার্দার মোর ডিসকাশন, যখন কোনো কিছু শুধুমাত্র আমি এপসাইলন লিখব, শুধু এপসাইলন লেখা হবে, তখন জানবে দ্যাট ইজ ইন্ডিকেটিং দ্য ল্যাটারাল স্ট্রেস, লংগিটিউডিনাল স্ট্রেন। এপসাইলন এটাকে আমরা এপসাইলন লিখব। ওকে, তাহলে সিগমা ইজ প্রপোর্শনাল টু এপসাইলন। অলরাইট, আচ্ছা এবারে জানি যে একটা প্রপোর্শনালিটি চিহ্নকে ইকুয়ালিটি কনভার্ট করতে হলে এটা কনস্ট্যান্ট দ্বারা গুণ করতে হয়। দ্যাটস কনস্ট্যান্ট ইজ গিভেন বাই ই। ওকে, অ্যান্ড দিস ই, I think you know this is the Young's modulus or elastic constant or elasticity, modulus of elasticity, actually modulus of elasticity. You must know these things. Modulus of elasticity, sigma equals to, আচ্ছা এবার দেখে নাও যে ই ইকুয়ালস টু গেল, তাহলে সিগমা বাই এপসাইলন, বলেছিলাম বারবার মডিউলাস যেখানে ইয়াংস মডিউলাস কীভাবে ডিফাইন করে, স্ট্রেস বাই স্ট্রেন, তাহলে সিগমা বাই। তো আমরা আলটিমেটলি এর ফার্দার জিনিসপত্র পরে আসছি। তো আমরা আলটিমেটলি এই জিনিসটা জানলাম, সেটা হচ্ছে যে এই অবধি আমরা 4টে জিনিস পড়েছি টোটাল। লেট মি রিক্যাপিচুলেট অল দোজ থিংস। প্রথমে পড়েছিলাম এইটা, এই মাত্র একটা জিনিস পড়লাম যে ই ইজ বেসিক্যালি সিগমা বাই এপসাইলন একটা। নেক্সট পড়েছিলাম যে পয়জনস রেশিও মাইনাস অফ এপসাইলন ডি বাই এপসাইলন এল, বেসিক্যালি ডেল্টা ডি মাইনাস অফ ডেল্টা ডি বাই ডি ওয়ান বাই ডেল্টা এল বাই এল ওয়ান। তো নেক্সট করলাম বাল্ক মডিউলাস মাইনাস অফ ডেল্টা পি বাই ডেল্টা ভি বাই ভি ওয়ান, বা এটাকে অনেক সময় এপসাইলন ভি লেখা হয়, আমরা এবার লিখতে পারি মাইনাস অফ ডেল্টা পি বাই এপসাইলন ভি। প্লিজ রিমেম্বার ভি ইজ ফর ভলিউম, ভি উইথ আ কাট, ভি মাঝখানে একটা কাট দিচ্ছি ভলিউম ইন্ডিকেট করার জন্য। অ্যান্ড নেক্সট যেটা আমরা এই বলছি মডেল অফ রিজিডিটি, রাইট, বাই ফাই। প্লিজ রিমেম্বার দিস ইজ ইন রেডিয়ান, নট ইন ডিগ্রি। এই জিনিসটা পাওয়া গেছে, কোনো প্রবলেম নেই। এই অবধি আমরা ডেভেলপ করেছি আজকে। ফার্দার প্রবলেম, please contact me. My WhatsApp number 7585066457. I think there should be a lot of doubt. This is only the subsidiary class, and everything will be taught in live classes or in consequent discussions. যদি কোনো কারো কিছু কোয়ারি থাকে, please send the queries. I will try to my best to answer this. Okay, next যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে 4টে জিনিস পড়লাম আমরা আজ পর্যন্ত, এখনো পর্যন্ত, সেটা হচ্ছে বাল্ক মডিউলাস, মডিউলাস অফ রিজিডিটি, ইয়াংস মডিউলাস অ্যান্ড পয়জন রেশিও। এদের মধ্যে, এই 4টের মধ্যে কতগুলো রিলেশনশিপ আছে সেগুলো কিন্তু আমাদেরকে ক্লিয়ার করে একদম মেমোরি করে রাখতে হবে। যেহেতু ডিপ্লোমা লেভেল, তোমাদের সিলেবাসে ক্লিয়ারলি স্পেসিফাইড করা আছে জাস্ট দ্য রিলেশনশিপ কীভাবে আসছে, দ্যাট ইজ আউট অফ সিলেবাস। উই ডোন্ট নিড টু নো দিস, বাট উই মাস্ট নিড দ্য ইনফরমেশনটা হচ্ছে এরকম যে ই ইকুয়ালস টু 3k মাল্টিপ্লাই বাই 1 মাইনাস 2 মিউ। নাম সই করা যেরকম মানুষের মনে থাকে সেভাবে যেন মনে থাকে, বিকজ একটা কোয়েশ্চেন যে কোনো পরীক্ষায় আসতে বাধ্য, মাস্ট আসবে এখান থেকে। ওকে, নেক্সট ই ইকুয়ালস টু 2g 1 প্লাস মিউ, write this equals to 1 plus mu. Okay, next E equals to 9 kg by 3k plus g, and last on the list mu equals to 3k minus 2g by 6k plus 2g.
3k minus 2g by 6k plus 2g। তো এই চারটে রিলেশন একদম জলবৎ তরলং যেরকম বলা হয় সেভাবে কিন্তু আলটিমেটলি মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, এরপর আমি কিন্তু আবার বলছি ডিপ্লোমা লেভেল তোমাদের ইনফরমেশান কালেক্ট করতে হবে, অত ডিটেলসে নেই জিনিসগুলো, পরে পরে আছে গ্র্যাজুয়েশন লেভেলে, আপার লেভেলে, মাস্টার্স লেভেলে, পিএইচডি লেভেলে, কিন্তু আপাতত ইনফরমেশান তোমাদের জানতে হবে। ইনফরমেশান ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, পরে আমরা একটা টার্ম ডিফাইন করি, এফওএস, ফ্যাক্টর অফ সেফটি। এটা আমরা এন দ্বারা লিখি সাধারণত। ফ্যাক্টর অফ সেফটি ইজ বেসিক্যালি আমরা লিখি যে সিগমা ম্যাক্স বাই সিগমা অ্যালায়েবল। পরে আসবো, বাট জানিয়ে রাখা দরকার সিগমা ম্যাক্স বাই অ্যালায়েবল। এরকম যে একটা ম্যাটেরিয়াল ধরো ম্যাক্সিমাম 200 নিউটন বল নিতে পারে, মানে 200 নিউটনের বল দিলে পরে, বেশি বল দিলে পরে সেটা ফেল হয়ে যায়। এটা যদি আসবো স্ট্রেস ডায়াগ্রাম যখন করাবো সেটা ক্লিয়ার হবে জিনিসটা। আর অ্যালায়েবল মানে কি, যে ওয়ার্কিং স্ট্রেস, মানে তার উপর যতটা ফোর্স দিচ্ছি, মানে বেটার বুঝতে পারবে গাড়ির ক্যাপাসিটি। যে গাড়িতে ক্যাপাসিটি দেওয়া থাকে, ধরো একটা গাড়ির ক্যাপাসিটি 10 টন, 200 টন, কিন্তু আমরা গাড়িটাতে 200 টন তো নিয়ে যাবো না, নিয়ে যাবো কম, ধরো 150 টন নিয়ে যাবো, মানে 150 টন লেখা থাকে। যারা ডিজাইন করে তারা জানে যে 200 টন ক্যাপাসিটি নেওয়া যাওয়া সম্ভব, কিন্তু মানুষ, আমাদের ইন্ডিয়ার লোক 200 টন বলে দিলে আমরা কত 300 টন চাপাবো। তো নর্মালি ওই জন্য লেখা দেওয়া থাকে কি, যে 150 টন হচ্ছে ওয়ার্কিং, মানে ম্যাক্সিমাম 150 টন তোমার এখানে তুমি লাগাতে পারো। অবভিয়াসলি মানুষ বেশি করে, তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে অ্যালাউ। অলরাইট, তো এই অবধি আজকে থাক। জাস্ট থাকার আগে কতগুলো জিনিস, একটু ইনফরমেশান, আবার বলছি ইনফরমেশান কালেক্ট করে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবে। ডাইরেক্ট এমসিকিউ আসবে, বিলেমিক ডাইরেক্ট এমসিকিউ আসবে এখান থেকে। যে আগেরবারে করেছিলাম যে একটা আইসোট্রপিক ম্যাটেরিয়ালের বলছি ভালো করে কোশ্চেনে বুঝো, যে আইসোট্রপিক ম্যাটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক্স জানার জন্য, মানে সলিড মেকানিক্সের বিহেভিয়ার জানার জন্য, তার ম্যাটেরিয়াল বিহেভিয়ার জানার জন্য মিনিমাম ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট দরকার হয় দুটো, নাম্বার হচ্ছে দুটো আইসোট্রপিক জানার জন্য। অর্থোট্রপিকের জন্য জানার দরকার হয় 9টা, আর অ্যানাইসোট্রপিকের জন্য দরকার হয় 21টা। ওকে, তো এই অবধি থাক। থ্যাংক ইউ ভেরি মাচ। কোনো কিছু ডাউট হলে ask me. And by the way, I am Saurabh Roy, BE Chennai, Jadavpur University. Thank you very much.